উপস্থিতি, আসসালামু আলাইকুম। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন। আমাদের মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবু আছেন, বাংলা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ইসমত পাশা মহোদয় আছেন, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী দিদার পাশা আছেন, মেলান্দহ উপজেলা বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন। আসসালামু আলাইকুম। আসলে নুরুল হক জঙ্গি আমার দাদা বলে পরিচিত, দাদা বলেই রাখতাম। আমি যখন মমিরুদ্দিন পাইলট স্কুলের নবম শ্রেণীতে পড়ি তখন থেকে তার সাথে আমার পরিচিত। এই বাড়িতে কতবার আসি, কতবার খাইছি এর কোনো হিসাব নাই। কারণ উনি আমাকে এই লেখাগুলির মধ্যে নিয়ে আসছেন এবং আমি যখন এসএসসি পাশ করি তখন এই পত্রিকার সাথে জড়িত হয়ে যাই। তখন মেলান্দহ প্রেস ক্লাব 1980 সালে প্রতিষ্ঠা করেন। সেই প্রেস ক্লাবের সভাপতি ছিলেন দাদা নুরুল হক জঙ্গি, আমি ছিলাম সাধারণ সম্পাদক। তারপরে ইন্টারমিডিয়েট পাস করার পর আমি ঢাকা গেলেও সাংবাদিকতার সাথে জড়িত থাকলেও তার সাথে আমার টাইম টু টাইম যোগাযোগ হয়েছে এবং জামালপুরে যতদিন আমি গেছি ওখানে আমি যাবো। গতকালকেও আমি ফোন দিলাম যে দাদা আছেন নাকি, তখন বললো মাসুদ ওনার অফিসে দাদা তো অ্যাক্সিডেন্ট করছে ময়মনসিংহের পথে। আবার কিছুক্ষণ পরেই দেখলাম যে না উনি নাই। তখন আর আমার মানে এই কোনো অবস্থা যে এই আমি দেখা করতে চাইলাম উনি নাই। আমাদের এই জামালপুরে সাংবাদিকের দিকপাল এবং প্রথিতযশা সাংবাদিক এবং ওনার জন্য আমি জামালপুরে সাংবাদিক সমিতির 2 বার সাধারণ সম্পাদক ছিলাম, জামালপুর ইসলামের সাধারণ সম্পাদক ছিলাম। যে নুরুল হক জঙ্গি অনেক সাংবাদিক সৃষ্টি করেছেন। এখন যারা আছেন, এখনকার প্রজন্ম যারা আছেন সবাই কিন্তু তার শিষ্য, উনিও গুরু। এই জন্য জামালপুরে যত সাংবাদিকের মধ্যে গ্রুপিং থাকুক ওনার ওইখানে সবাই যাইত, ওনারে গুরুর শিষ্য বলেই ওনারে স্বীকার করতো এবং সবাই শিষ্য। তাহলে আমি আশা করবো যে উনি মারা গেছেন, ওনার অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আর সাংবাদিক হিসাবে উনি ছিলেন আপসী, আর উনি সবসময় সদালোকী ছিলেন এবং সবসময় একদম সাধারণ ছিলেন। ওনার বেশভূষাতে মনে হইতো না উনি সাংবাদিক, এবং উনি অনেক সাধারণ পোশাক করতেন। এই পোশাক দেখে আমিও বলতাম যে আপনি একটা পত্রিকার সম্পাদক, এই ধরনের পোশাক পান কেন? কিন্তু ওনার অভ্যাস, তিনি ওই ধরনের পোশাক করতেন। এবং ওনার ব্যক্তিগত জীবনে উনি লেখনী ছিল অনেক ভালো, সাহসী, এবং ওনার মতো সাহস নিয়ে লেখালেখি খুব কবি সাংবাদিকতা ছিল। জামালপুরে যে কয়েকজন ছিলেন হাতে গোনা 3 জন চললে নুরুল হক জঙ্গি ছিলেন একজন। তো আমি আশা করবো যে এখানে যারা উপস্থিত আছেন সাংবাদিকতা করতে গিয়ে অনেকের মনে কষ্ট দিয়ে থাকতে পারেন, অনেকে দুঃখ দিতে পারেন। আর সবকিছু আজকে যেহেতু উনি নাই, ওনাকে মাফ করে দিবেন এবং ওনার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মকাম দান করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এর বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি এবার যে সাংবাদিকদের পক্ষ থেকে আমি হাফিজুর রহমান সাদা মামাকে কথা বলার জন্য অনুরোধ করছি। আসলে নুরুল হক জঙ্গি মেহেরুল্লাহ যেটা বললেন, মেহেরুল্লাহ আমার বন্ধু হল নুরুল হক জঙ্গি। আমরা নুরুল হক জঙ্গি দাদা বলি আমরা থাকতাম। কালকের ঘটনাটা হঠাৎ করে খুবই দুঃখজনক। আমাদের যখন জানাইছে তখন আর নাই। এর আগে 2 বার হাসপাতালে গিয়েছেন, 2 বারই আমি তার পাশে থেকে চিকিৎসা করার চেষ্টা করছি, যতটুকু সাধ্য মোতাবেক আমাদের যতটুকু করণীয় আমরা করেছি। কালকে রাত 9টার সময় আমাকে যখন ফোন দেয় যে জঙ্গি দাদা দয়াল নাই, আপনি একটু হাসপাতালে আসেন। তোমরা কোথায়? আমরা ময়মনসিং রোডে যাচ্ছিলাম, চেচুয়া থেকে ব্যাক করছি। তারপরে আমরা সব সাংবাদিকেরা যায় দেখি চিকিৎসা ডাক্তাররা ইসিজি করে ফেলে থেকে খুবই দুঃখজনক। এখানে বিএনপি নেতারা এখানে আছেন। এই যে জামালপুর হাসপাতালটা আমরা মনে করেছিলাম যে মেডিকেল হলে খুবই ভালো হবে, মেডিকেল হলে একই অবস্থা হবে। ওখানে কেউ যদি পরিচিত কেউ যদি ওখানে যায়, যদি দেখে যে এটা একটু তার নাম কাম আছে, বাড়ি আছে, সঙ্গে সঙ্গে দেখো মানুষ এই জিনিসটা যাতে না হয়। আমি বিশেষ করে এখানে আমাদের বাউল ভাই আছেন, বাউল ভাই জিনিসটা দেখবেন। এক জঙ্গিরা আমরা হারাইছি, আর আমরা হারাইতে চাই না। এখানে চিকিৎসা বলতে কোনো কিছুই হয় না। আমরাও যদি যাই তাহলে আমার লাশ হয়ে বাইরে আছে। লাশটা হইতে হবে আপনার ময়মনসিং রোডে। এমনভাবে চিকিৎসা না করে যে পাঠায় দেয় যে ময়মনসিং না হলে এটা আর চিকিৎসা নাই, রাস্তার মধ্যে শেষ। এরকম করে আমরা 2 জন সাংবাদিক আমরা হইলাম। আমরা কিন্তু এর আগে সাংবাদিক লেবুরও একইভাবে বিনা চিকিৎসায় আমরা হারিয়েছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নুরুল জঙ্গি একটা ব্যতিক্রম ধর্ম ব্যক্তিত্ব ছিল। তার নামই ছিল নুরুল জঙ্গি। জঙ্গি সংগঠন বিভিন্ন অস্ত্রপাতি নিয়ে প্রতিবাদ করত, কিন্তু আমাদের এই জঙ্গি ছিল কলমের সৈনিক, কলম দিয়ে যুদ্ধ করত। আপসহীন একজন ব্যক্তিত্ব ছিল। আমাকে বলতো যে চেয়ারম্যান, তোমারও কোনো ভুল ত্রুটি থাকলে আমার কলম ক্ষমা করবে না, এরকম সাহসী ব্যক্তিত্ব ছিল। উনি মেলান্দুর একজন কৃতি সন্তান। জামালপুর জেলায় উনি অবস্থান করতেন। জামালপুরে 7টা উপজেলায় ওনার জন্য কম্পিত ছিল, বিশেষ করে যারা দুর্নীতিবাদ ছিল, দুর্নীতি কর্মকর্তা ছিল, দুর্নীতি ব্যবসায়ী ছিল, তারা তার কলমের ইয়েতে আতঙ্ক থাকত। জঙ্গি সেই হিসেবে একটা আতঙ্কিত জঙ্গি নাম ছিল। এবং উনি কবিও ছিলেন, সাহিত্যিক ছিলেন, একজন জ্ঞান গর্ব একটা ব্যক্তিত্ব ছিল। আমাদের নাংলাইনের একজন গর্ব আমাদের ছিল, একটা ব্যক্তিত্ব ছিল। আজকে সাংবাদিক লাইনে জামালপুর জেলায় বিশেষ একটা অবস্থান উনি করে নিয়েছিলেন। অসংখ্য সাংবাদিক উনি রেখে গেছেন। আমাদের প্রজন্ম সন্তানরা, সাংবাদিকেরা সকলে তাকে দাদা বলে ডাকত, দাদা বলে তাকে সম্বোধন করত। দাদা বলে আমরা বুঝতাম যে জঙ্গির কথা বলছি। আজকে সেই জায়গা থেকে আমরা হারালাম জঙ্গিকে, একটা প্রতিবাদী লোককে হারালাম, সত্যবাদী লোককে হারাইলাম। আমার জানা মতে পল্লী ঘণ্টার সংবাদপত্র এই পেপারটাকে উনি ঠিক রাখতে অনেক প্রতিকূলের মাধ্যমে উনি সংগ্রাম করে এই পত্রিকাটি ঠিক রাখছিলেন। অনেকেই কষ্ট করে দাঁড়িয়ে আছেন, অসুস্থ লোক আছেন। তা আজকে আমাদের এই জায়গায় যে শূন্যতা, এই শূন্যতা আগামী দিনে মেলান্দে যারা সাংবাদিক রয়েছেন তাদেরকে তার আদর্শ বহন করে সামনের দিকে যাতে আমাদের জঙ্গির মতো আরো কলম সৈনিক জামালপুর জেলাতে অবস্থান করতে পারে মেলান্দে থেকে, সেই আহ্বান জানিয়ে তার আদর্শকে বহন করে সমাজের সকল অন্যায়ের প্রতিবাদ করার আহ্বান জানিয়ে আমি তার জন্য দোয়া চেয়ে আজকের এই দিনে ভুল ত্রুটি তার সংবাদের কলমে সত্য কথা লিখতে যায় অনেকেই মনক্ষুণ্ণ হতে পারেন। আজকের এই দিনে তাকে ক্ষমা করে দিবেন। আমার পক্ষ থেকে আমি আপনাদের সকলের কাছে আহ্বান জানাচ্ছি, আমরা এইটুকু দোয়া করবো, আজকে শেষ দিন, এরপর আর কেউ দোয়া করার সুযোগ নেই। আল্লাহ তাআলা তাকে যেন কবর আযাব থেকে নাজাত করে, তাকে যেন বেহেশত নসিব করে, এবং তার পরিবার যে রেখে গেল তার পরিবারের শুধু সৌভাগ্য উদ্যান করো। আমার কথা শেষ করছি, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে সবাই কষ্ট বোধ করতেছে, বক্তব্য দেওয়ার কিছু নেই। আজকের এই দিনে দোয়া করা ছাড়া, মাফ করে দেওয়া ছাড়া আর বলার কিছু নেই। উনি আমাদের বড় ভাইজান বললেন, আসলে বর্তমানের কলম লেখনী আস্তে আস্তে আমরা সবাই যেমন যখন যে সরকার থাকে সেই সরকারের সঙ্গে গা ভাসে, যত অন্যায় দুর্নীতি হোক গা ভাসে পড়ত। উনি একটু ব্যতিক্রম ধর্মী ছিল। আমিও মাঝখানে বিএনপিতে সম্পৃক্ত ছিলাম, বিএনপিতে যোগদান করেছিলাম, তখন ওনার সঙ্গে একটা আমার সান্নিধ্য হয়েছিল। আমার সান্নিধ্য অবস্থা আমি 2বার মেয়র ছিল। ওনার এই প্রতিকূলের মধ্যেই ওনার পল্লীকণ্ঠ প্রতিদিন এটা রক্ষা করতে গিয়ে অর্থনৈতিকভাবে নিজের পরিবার থেকে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার সাধ্য মতো আমি আমার পৌরসভা যতদিন দায়িত্ব ছিলাম এমন কোনো কাজে ওনার বিজ্ঞপ্তিতে আমি মিস করিনি। ওনাকে সহযোগিতা করার জন্য সবসময় মন প্রাণ ছিল। আল্লাহ দোয়া করি আজকের এই দিনে আল্লাহ পাক ওনাকে বেহেশত নসিব করুন। লিখতে গিয়ে বলতে গিয়ে কারো মনে কষ্ট দেয়, আল্লাহ আজকের এই দিনে মাফ করে দিন। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে আগে পৃথিবী থেকে ভালো মানুষ হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সবাইকে ভালো থাকুন। আর আমি পরিবারের পক্ষ থেকে আমি কথা বলবেন, আর তার বন্ধু বান্ধবের পক্ষ থেকে একটু শ্যামল তালুকদার সাথে কথা বলবেন। এরপর পরিবারের পক্ষ থেকে জি আনারুল তালুকদার, শ্যামল তালুকদার। প্রিয় মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম। সময় অনেক হয়ে গেছে, আমার বক্তব্য দীর্ঘ না। আসলে আজকের জানাজায় আমাদেরকে 2টি বিষয়ে আমরা জানাজায় উপস্থিত হই। একটি হলো আমাকে নিজেকে সতর্ক হওয়া। আমরা যেন এই জানাজা থেকে একটা শিক্ষা নেই যে আমাদেরকে এই জায়গায় যেতে হবে, সেই জন্য আমাকে আল্লাহর নির্দেশ, রাসূলের সুন্নাহ মতো চলতে হবে। আর এখান থেকে খাস করে এই মায়েদের জন্য আমরা দোয়া করব
জঙ্গি দাদা এমন এক মানুষ ছিলেন যেটা আমাদের নাংলা ইউনিয়নের অপূরণীয় ক্ষতি হলো। সাংবাদিক হিসেবে, লেখনী হিসেবে আর মেলাতেই আমি কাউকে এরকম দেখিনি। সেই জন্য আমরা তার জন্য খাস করে দোয়া করবো, আল্লাহ তাআলাকে মাফ করে দেয় এবং আমরাও যার যার অবস্থান থেকে তাকে মাফ করে দেবো ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা যেন তার সুখসন্ত পরিবারকে সুখ পরিবার তৌফিক দান করেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। আল্লাহ, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। মরহুম সাংবাদিক নুরুল হক জঙ্গি, তিনি আমার শ্বশুর, আমি তার বড় জামাতা। তিনি দীর্ঘ সাংবাদিকতার পথ পাড়ি দিয়ে আজকে মৃত্যু সজ্জায় শায়িত। তিনি আজ কথা বলার অধিকার হারিয়ে ফেলেছেন। আপনাদের দিকে তাকিয়ে আছেন, আপনারা দোয়া করবেন উনি যেন পরকালে ব্যস্তবাসী হন। আর তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে গিয়ে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকেন, দুঃখ দিয়ে থাকেন, আপনারা নিজ গুণে ক্ষমা করবেন, তার জন্য দোয়া করবেন। তিনি আসলে অনেক কষ্ট করেছেন, তিনি কোনোদিনই অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। এই জন্যই তার জীবনে অনেক কষ্ট আসছে, তিনি কষ্ট মেনে নিয়েছেন। আর তার নামের শেষে ছিল নুরুল হক জঙ্গি। জঙ্গি শব্দের অর্থ হচ্ছে সাহসী যোদ্ধা। তিনি সারা জীবন সাহসের সাথে বস্তুনিষ্ঠ সংবাদ লিখে গেছেন তার কলমের মাধ্যমে। তিনি মৃত্যুকালে 4 জন সন্তান রেখে গিয়েছেন আর তার স্ত্রীদ্বয় আছেন, তাদের জন্য সবাই দোয়া করবেন। আজ থেকে তারা এতিম হয়ে গেল, একেবারেই এতিম হয়ে গেল, আমরা সবাই এতিম হয়ে গেলাম, তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর তার কাছে যদি কোনো পাওনা দানা থাকে, যদি আপনারা কেউ টাকা পয়সা পেয়ে থাকেন আমাদের বলবেন, আমি আসছি। সর্বোপরি আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আবার দোয়া দর্শন আছি পরকালে তিনি জন্য জান্নাতে মাকামটা স্থানে অধিষ্ঠিত হন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিয়ান, আসসালামু আলাইকুম। যার নামাজে জানাজায় আজকে আমরা শরীক হয়েছি, উনি আমারও বন্ধু ছিলেন। বয়স আমার চেয়ে অনেক বেশি ছিলেন। আমি কিসমত ভাইকে জিজ্ঞেস করছিলাম এবং উনি বললেন যে ইসমত পাশা ভাই ওনার সমবয়সী। মেলান্দ উমিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ে 1976 সনে আমি এসএসসি পরীক্ষা দিই এবং দাদা 1976 সনে আমার সাথে এসএসসি পরীক্ষা দিয়ে উনি উত্তীর্ণ হন আর কি। বয়সে যেহেতু আমাদের অনেক বড় ছিলেন, সে কারণেই সম্ভবত আমরা সবাই তাকে দাদা বলতাম। ওনার সম্পর্কে ইতিমধ্যে আমাদের স্থানীয় সাংবাদিকরা, জেলা সাংবাদিকরা অনেক কথা বলছেন। আমরা সবাই তাকে কম বেশি চিনি। একজন সহজ সরল সাধারণ মানুষ, যার মধ্যে কোনো লোভ লালসা ছিল না, কোনো অর্থবিত্তের প্রতি কোনো লোভ ছিল না, ক্ষমতার প্রতি কোনো লোভ ছিল না। একজন সহজ সরল অনাড়ম্বর জীবন উনি যাপন করতেন। ওনার বাবা আব্দুল হামিদ কবিরত্ন একজন মেধাবী মানুষ ছিলেন। আমি জানতাম এবং আজকেও আমি কিসমত পাশা ভাইয়ের কাছ থেকে ওনার বাবা সম্পর্কেও আমি সংক্ষেপে আপনার 2-4 কথা শুনলাম আর কি। এই যে পল্লী কণ্ঠ প্রতিদিন আপনার পত্রিকাটা জামালপুর থেকে বের হয়, জামালপুর থেকে কিন্তু আপনার অনেকগুলা দৈনিক এবং সাপ্তাহিক পত্রিকা বের হয়। আমার জানা মতে এই পল্লী কণ্ঠ প্রতিদিন এই পত্রিকাটা জামালপুর জেলায় একটা জনপ্রিয় এবং পাঠকপ্রিয় দৈনিক পত্রিকা। এবং সাংবাদিক হিসাবে আপনার সাংবাদিকের যে যোগ্যতা, যে মেধা, যে দক্ষতা থাকলে পরে একজনকে সাংবাদিক বলা যায়, দাদার কিন্তু আপনার সেই মেধা, সেই যোগ্যতা, সেই দক্ষতা দাদার কিন্তু ছিল। দাদা চাইলে বলে জাতীয় যেগুলো দৈনিকের জামালপুর জেলার কিন্তু আপনার স্টাফ রিপোর্টার অথবা জেলা প্রতিনিধি উনি কিন্তু হইতে পারতেন। জামালপুর জেলায় যারা সাংবাদিকতা করেন অনেক সাংবাদিকের চেয়ে অনেক বেশি যোগ্যতার অধিকারী ছিলেন আমাদের দাদা, যাকে আমরা বিদায় দেওয়ার জন্য জড়ো হয়েছে আর কি। দাদার সাথে উনি সর্বশেষ কিন্তু উনি বিএনপিও করতেন, আপনারা তো জানেন।
আবার অনেকেই বলছেন যে উনি খুব প্রতিবাদী ছিলেন, খুব সাহসী ছিলেন। কথা কিন্তু ঠিক, ওনার সাহস ছিল, প্রতিবাদ করতে পারতেন। প্রতিবাদ করার জন্য তো সাহস লাগবে, সেই সাহসটা, সেই হিম্মতটা কিন্তু ওনার ছিল। সর্বশেষ ওনার সাথে যখন আমার দেখা হয়েছে, আমি তাকে বলছি, দাদা তোমার শরীরটা খারাপ, তুমি ঢাকায় চলে আসো। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, চলে যায় সব ছেড়ে যেতে হয়। মৃত্যু মানে না কোনো পরিচয়, চলে যায় সব ছেড়ে যেতে হয়। মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল, ইতিহাস হয়ে আছে চিরকাল। ফেরাউন শুধু ভবে রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। নীল নদ আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। নীল নদ আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে